নমস্কার, আমি ডাক্তার সুমিত সুর, আয়ুর্বেদ চিকিৎসক। বর্তমানে ভারতবর্ষের সবথেকে প্রাচীন আয়ুর্বেদ সংগঠন অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের পশ্চিমবঙ্গের মুখ্য কোঅর্ডিনেটর হিসাবে নিয়োজিত রয়েছি এবং নিত্যদিন আয়ুর্বেদ চিকিৎসার সাথে সমাজের সাথে যুক্ত। আজকের আমাদের আলোচনার মুখ্য বিষয় ত্রিফলা, অর্থাৎ তিনটি ফল। কি কি সেই তিনটি ফল? আমলকি, হরিতকি, বহেড়া। আমরা আজকের এই আলোচনার মধ্যে জানব যে তিনটি ফল মানুষের খাবার, না ঔষধ, না পথ্য, না আরো কিছু। আবার আমরা জানব কোনটি খেতে হয়, কি পরিমাণে খেতে হয় এবং খাবার পাশাপাশি কোনটা বিভিন্নভাবে বাহ্যিক প্রয়োগ করা হয়, অর্থাৎ কোনোটা পাউডার কিভাবে লাগাতে হয়, কোনোটা প্রলেপ কিভাবে লাগাতে হয়। আমরা আজকের এই আমাদের আলোচনায় এইটি জানব। আয়ুর্বেদ শাস্ত্রে ত্রিফলা হলো তিনটি ফল। এই আমলকি, হরিতকি ও বহেড়া বিজ্ঞানগতভাবে প্রামাণ্য হিসাবে একটি অথৈ সমুদ্র। শাস্ত্রে কোনো কোনো জায়গায় এটিকে ঔষধ, কোনো কোনো জায়গায় আহার হিসাবে বর্ণনা করা রয়েছে। কোনো জায়গায় রয়েছে এই ত্রিফলা সহিত তেলের প্রয়োগ, কোথাও রয়েছে ঘিয়ের সাথে প্রয়োগ, কোনো জায়গায় রয়েছে প্রলেপ হিসাবে প্রয়োগ, কোনো জায়গায় রয়েছে আসব বা সন্ধান কল্পনা হিসাবে প্রয়োগ, কোনো জায়গায় রয়েছে অরিষ্ট হিসাবে প্রয়োগ, কোনো জায়গায় আবার চূর্ণ হিসাবে তার প্রয়োগ রয়েছে, কোনো জায়গায় ক্ষেত্রে এই ফলের বীজের ব্যবহার রয়েছে। এইগুলি নিয়েই আমাদের আজকের এই আলোচনা। প্রথমত আসি আমলকি। আমলকিকে চরক সংহিতায় নিত্য আহারের মধ্যে বলা রয়েছে। আমলকি আয়ুর্বেদে এমন একটি ভেষজ, খুবই কম ভেষজ আয়ুর্বেদে রয়েছে যেখানে 5টি রস বর্তমান। এই প্রকৃতি আমাদের 6টি রস দিয়েছে: মধুর, অম্ল, লবণ, কটু, তিক্ত, কষায়। যদিও এই 6টি সংস্কৃত শব্দে বললাম, আসলে মধুর অর্থাৎ মিষ্টি, অম্ল অর্থাৎ টক, লবণ অর্থাৎ নোনতা এবং কটু অর্থাৎ ঝাল, তিক্ত অর্থাৎ তেতো, কষা। এই যে 6টি রসের উল্লেখ করলাম, এই লবণ রস ছাড়া আমলকিতে বাকি 5টি রস বর্তমান। কিন্তু মুখ্য রস হিসাবে আমলকিতে অম্ল রসের প্রাধান্য রয়েছে এবং অনুরস হিসাবে মিষ্টি বা মধুর রস রয়েছে। এই জন্যই খেয়াল করে দেখবেন, আমলকি যখন আমরা প্রথম মুখে নিই সেটা টক লাগে, তারপরে কিছুটা কষা লাগে এবং সর্বশেষে আমলকি গ্রহণ করার শেষে দেখবেন মুখ আমাদের মিষ্টি হয়ে যায়। আমলকির মধ্যে মধুর রস অনুরস হিসাবে বর্তমান থাকে। আমলকি শুধু একটি ফল নয়, এটি আমাদের রোগ প্রতিরোধ করা একটি মহৎ ঔষধ। সঙ্গে আমরা যদি আমলকির বীজকে খেয়াল করি, আমলকির বীজও কিন্তু একটি ঔষধ। সেক্ষেত্রে আমলকির ফলের ব্যবহার আমরা আগে আলোচনা করি, তারপর আমরা বীজের দিকে আসছি। প্রথমত আমলকির ফল। আমলকির ফল কি কি উপায়ে ব্যবহার করা যায়? প্রথম কথা, এই ফল কাঁচা খাওয়া যায়। আমরা স্বাভাবিক প্রত্যেক দিন আমরা একটি করে আমলকি, পূর্ণ প্রাপ্তবয়স্ক মানুষ আমরা একটি করে কাঁচা ফল গ্রহণ করতে পারি। কখন গ্রহণ করব? আমরা আমলকিকে গ্রহণ করব কিছু খাওয়ার পরে, সাধারণত দুপুরে খাওয়ার পরে আমরা আমলকিকে কাঁচা ফল হিসাবে গ্রহণ করতে পারি। দ্বিতীয় কি করতে পারি? আমরা আমলকিকে সেদ্ধ অবস্থায় গ্রহণ করতে পারি, অর্থাৎ বাড়িতে রান্নার সময় আমরা আমলকি যদি সেদ্ধ করে খাই, সেটিও আমাদের জন্য উপকারী। মনে রাখতে হবে, আমলকি গ্রহণ করার সময় সবসময় লবণ রস, লবণের মধ্যে কোনটি? এই প্রকৃতি আমাদের আলোচনার ক্ষেত্রে আমাদের বলতেই হবে যে প্রকৃতি আমাদের 5টি লবণ দিয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লবণ সৈন্ধব। কি কি এই 5টি? সৈন্ধব, সৌবর্চ, বিট,
সামুদ্রিক উদ্ভিদ। আমরা সচরাচর ব্যবহার করি চতুর্থ নিকৃষ্ট লবণ অর্থাৎ সামুদ্রিক লবণ বা সাদা যে লবণ আমরা ব্যবহার করি। লবণের ক্ষতিকারক দিক সম্পর্কে বলার জায়গা নেই। লবণ এমন একটি দ্রব্য যা আমাদের সাধারণত উষ্ণ গুণ প্রধান দ্রব্য, এবং লবণের জন্য প্রেসারের সমস্যা বা এই ধরনের সমস্যাগুলি অনেক ধরনের হয়। এই 5টি লবণের মধ্যে সর্ব উৎকৃষ্ট লবণ হচ্ছে সৈন্ধব লবণ, যেটি আমি একটু আগে বলছিলাম যে আমলকি গ্রহণ করা হলে সেই সময় অবশ্যই একটি কাঁচা আমলকি বা সেদ্ধ আমলকি আপনি খান, তার সঙ্গে অবশ্যই লবণ গ্রহণ করা উচিত। অর্থাৎ লবণের সাথে, কারণ আমলকিতে 5টি রস থাকে লবণ ছাড়া, সেই জন্য লবণ দিয়েই, অবশ্যই সৈন্ধব লবণ দিয়েই আমলকি খাওয়ার প্রয়োজন। দ্বিতীয়ত আসি যে আমলকিকে আমরা সেদ্ধ বললাম, কাঁচা বললাম, আমলকিকে আপনি চাটনি হিসাবে খেতে পারেন। অনেকে টমেটোর চাটনি খান, কেন সেটা আমরা আমলকি পাই না? প্রকৃতিতে তো মোটামুটি আমাদের এই পশ্চিমবাংলার যে বাজারে 6 মাস আমলকি পাওয়া যায়, সাধারণত 6 মাস। আপনি পরের 6 মাস যখন আমলকি পাওয়া যায় না, কি করতে পারেন? সামান্য এই আমলকিকে আপনি শুকনো করে রাখতে পারেন। বাজারে আমলকি পাউডার হিসেবে পাওয়া যায়, আপনি সেই হিসাবে আমলকিকে খেতে পারেন। আমলকিকে বাড়িতে মোরব্বা বানিয়ে খেতে পারেন, আমলকির আচার বানিয়ে আপনি খেতে পারেন, আমলকির জেলি বানিয়ে খেতে পারেন। আমলকি খাওয়ার, আমলকি আয়ুর্বেদে বলা রয়েছে আমলকি বয়স্থাপন। আমলকি আমাদের বয়স জনিত যে সমস্যা, আমলকি সেই ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। আমলকি নিত্য একটি সেবন, আমলকি আহারের মধ্যে বলা হয়েছে, আমলকি রসায়নের মধ্যে বলা রয়েছে। এই হলো আমলকির গুণগান সম্পর্কে ক্ষুদ্র কথা। এরপরে দ্বিতীয় আসি হরিতকি। আয়ুর্বেদে বলা আছে হরিতকি পথ্যা, হরিতকি অমৃতা, হরিতকি বয়স্থা, এই নামে হরিতকিকে বলা রয়েছে। হরিতকি সাধারণত ব্যবহার হয় হরিতকির ছাল বা ফলের ছাল। হরিতকি মূলত একটি হরিতকীয় পঞ্চরসযুক্ত একটি দ্রব্য বা ভেষজ। হরিতকিতেও লবণ রস থাকে না, কিন্তু এই আমলকির একটু আগে যেমন শুধু লবণের সাথে বলেছিলাম, শাস্ত্রে বলা রয়েছে হরিতকি ষড় ঋতুতে, বা এই 6টি যে ঋতু প্রকৃতি আমাদের, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শিশির, বসন্ত, এই ষড় ঋতুতে ঋতু হরিতকি, অর্থাৎ আলাদা আলাদা ঋতুতে হরিতকির সাথে আলাদা আলাদা অনুপানের কথা বলা রয়েছে। এই পশ্চিমবাংলায় এক অবিভক্ত বঙ্গে 16 শতাব্দীতে জন্মেছিলেন কবিরাজ ভাবপ্রকাশ মিশ্র, যেখান থেকে ভাবপ্রকাশ সংহিতা উনি লিখেছিলেন। সেখানে লেখা রয়েছে ঋতু হরিতকির উল্লেখ। সেখানে একটি খুব সুন্দর একটি শ্লোকে উনি উল্লেখ করেছেন যে সিন্ধুত্তং শর্করা সন্ধি কণা মধু গ্রুড়ই ক্রমাৎ, অর্থাৎ হরিতকিকে 6টি ঋতুতে 6টি দ্রব্যের সাথে অনুপান হিসাবে গ্রহণ করার কথা বলা রয়েছে। এই 6টি ঋতুর সাথে 6টি অনুপান কি কি? হরিতকির প্রথম যেভাবে খাওয়া উচিত, যেটা মানুষের ক্ষেত্রে অনেকে ভুল করেন, যেটা উচিত সেটা হচ্ছে যে হরিতকি সাধারণত পাউডার ফর্মে বা টুকরো শুকনো ফর্মে পাওয়া যায়, বা বাড়িতে বানিয়েও নিতে পারেন, যেটি রাত্রেবেলা গরম জলে ভেজানো উচিত এবং সকালবেলা ছেঁকে নিয়ে ওই জলটির সাথে বর্ষাকালে সৈন্ধব লবণ মিশিয়ে খাওয়া উচিত। শরৎকালে শর্করা বা মিছরির সাথে খাওয়া উচিত। তারপর হেমন্তে শুণ্ঠি বা শুকনো আদার সাথে হরিতকিকে খাওয়া উচিত। শিশির অর্থাৎ শীতকালে কণা, শাস্ত্রে কণা বা পিপ্পুলের সাথে বলা খাওয়া উচিত। কণা হচ্ছে পিপ্পুলের একটি সমার্থক শব্দ, সেই হিসেবে কণা। এবং তারপর রয়েছে বসন্তকালে মধুর সাথে খাওয়া উচিত হরিতকি, এবং গ্রীষ্মকালে গুড়ের সাথে খাওয়া উচিত। খেয়াল করে দেখুন, এই যে 6টি ঋতুর কথা বললাম, ঠিক যে ঋতুতে যে আমাদের দ্রব্যের শরীরে অভাব দেখা দেয় এবং প্রকৃতিক অনুযায়ী, দেখুন যদি শেষ থেকে দেখুন কয়েকটি উদাহরণ আমি দিচ্ছি। গুড়, দেখুন আমরা গুড় কেন খেতে বলছি? প্রকৃতি গ্রীষ্মকালে প্রচন্ড গরম, আমার শরীর প্রচন্ড উষ্ণ পদার্থ, গুড় শীতল দ্রব্য। আমরা দেখুন ঠিক প্রকৃতিতে এই হরিতকির সাথে আমরা সেই জন্য গুড় খাওয়ার কথা বলছি। দেখুন শাস্ত্রে বলা আছে কি পিপুল, দেখুন শীতকাল শরীর, প্রকৃতি ভীষণ পরিমাণে শীতল, শরীরের মধ্যে
ঠান্ডা লাগার প্রবণতা বা শৈত্য প্রবাহ চলছে প্রকৃতি শীতের সাথে সাথে, আমরা সেই জন্য উষ্ণ পদার্থ অর্থাৎ পিপুল খাওয়ার কথা বলছি। এবং দেখুন বর্ষাকাল, স্যাঁতস্যাঁতে ওয়েদার, এই সময় শরীরে কফের বাসা বাঁধে, সেই সময় এই কফকে যদি আমরা শরীর থেকে বের করতে যাই, সেই জন্য সৈন্ধব কথা বলছি। লবণ, যে কোনো লবণ আমাদের কফকে ছেদন করতে সাহায্য করে, সেই জন্য এই হচ্ছে হরিতকি খাওয়ার মূল উপায়। এবার ত্রিফলার আরেকটি বিষয় নিয়ে আসি, সেটা হলো শেষ যে ফল, সেটা হচ্ছে বহেড়া। বহেড়ারও আপনার বাইরের ফলের যে শাঁস, সেই ফলের শাঁস ব্যবহার করা হয় এবং সেই বহেড়ার যে চূর্ণ হিসাবে বাজারে পাওয়া যায়। বহেড়া একটি রসায়ন, বহেড়া আপনার পাউডার হিসাবে, বাট আমরা অনেক সময় বহেড়াকে চূর্ণ একদম কোর্স পাউডার হিসাবে আমরা ব্যবহার করে থাকি। সম্পূর্ণ এটি পাউডার হিসেবে রাত্রে জলে ভিজিয়ে সকালবেলা খাওয়া যেতে পারে। মূলত পেট পরিষ্কার করার জন্য বহেড়াকে ব্যবহার করা হয়। হজম শক্তি ঠিক করার জন্য মূলত দুটি ফল এই ত্রিফলার মধ্যে সব থেকে বেশি উপকারী। এক, আমলকি, দুই, হরিতকি। এই হজম শক্তির ক্ষেত্রে আমলকিকে আমরা দুভাবে ব্যবহার করতে পারি। কিভাবে, তারপর আমরা হরিতকির কথা বলবো। প্রথমত আমলকিকে আপনারা প্রত্যেক দিন দুপুরে যখন খাবার খাচ্ছেন তার সাথে সেদ্ধ অবস্থায় খেতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রে অল্প পরিমাণে, আর বয়স্কদের ক্ষেত্রে একটি পূর্ণ আমলকি প্রত্যেক দিন খেতে পারেন। 6 মাস ছাড়া তো পাবেন না। 6 মাস আপনারা বাজারে যে কাঁচা আমলকি পাওয়া যায় তাকে কিনে সেদ্ধ অবস্থায় খেতে পারেন। এক। দ্বিতীয় কথা, খেতে পারেন আপনি গোটা কাঁচা আমলকি দুপুরে খাওয়ার পরে খেতে পারেন। যারা ভাত বা রুটি খান তারপরে আমলকি, কিন্তু একটি গোটা কাঁচা আমলকি অবশ্যই দুপুরে লবণের সাথে খেতে পারেন। দ্বিতীয় হচ্ছে যে আমলকি আপনি যদি মনে করলেন যে বাকি 6 মাস, সেটা আমলকিকে চিবিয়ে তারপরে গরম জল খাবেন। আমলকিকে আপনারা দুপুরে খাওয়ার পরে চিবিয়ে খেতে পারেন শুকনো আমলকি, এবং তারপরে অবশ্যই গরম জল খাবেন। সেক্ষেত্রে হজম শক্তি খুব ভালোভাবে বৃদ্ধি পাবে। দ্বিতীয় আসি হরিতকির ক্ষেত্রে। হরিতকি সেটাকে আমরা খেতে পারি, যেটা কিছুক্ষণ আগে আমি উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে রাত্রে হরিতকি চূর্ণ আমরা যদি গরম জলে ভিজিয়ে দিই এবং তার সাথে ওই ঋতু অনুযায়ী বর্ষাকালে সৈন্ধব, তারপরে শীতকালে পিপুল বা গ্রীষ্মকালে মধুর সাথে সকালবেলা ওই হরিতকি ভেজানো জল, তার সাথে এইগুলি দিয়ে আমরা খেতে পারি একদম সকালে খালি পেটে। সেক্ষেত্রে কিন্তু আমাদের পেট পরিষ্কার করা এবং হজমের সমস্যা ধীরে ধীরে কেটে যাবে। এবং অবশ্যই তার সাথে আয়ুর্বেদের খাদ্যনীতি, বিরুদ্ধ আহার, এগুলো প্রত্যেকের কিন্তু মেনে চলা উচিত। আচ্ছা, এবার একটি অনেকের মনে হতে পারে যে অনেকেই খান নিত্যদিন যে ত্রিফলা খেয়ে নেন, তাহলে কি ত্রিফলা পুরোটাই আমার উপকারী, না কোষ্ঠকাঠিন্যের জন্য আমরা এই 3টে ফলের মধ্যে কোনো নির্দিষ্ট কোনো ফল উপকারী? ত্রিফলার ক্ষেত্রে সব থেকে বেশি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে হরিতকি। হরিতকি কিভাবে খাওয়া উচিত, অনেকগুলি ফর্মে আমাদের বাজারে পাওয়া যায় এখন রেডিমেড ফর্মে। প্রথম কথা বললাম চূর্ণ কিংবা টুকরো হরিতকি, শুকনো হরিতকির টুকরো, সেটা গরম জলে ভিজিয়ে সকালবেলা যদি টুকরো ভেজান, সকালবেলা খালি পেটে উঠে জলটা খেয়ে নিতে পারেন। কিংবা পাউডার যদি ভেজান, রাত্রেবেলা 1 গ্লাস জলে 1 চামচ 3 থেকে 4 গ্রাম পাউডার রাত্রেবেলা ভিজিয়ে দিতে পারেন 1 গ্লাস গরম জলে, 100 থেকে 150 মিলিগ্রাম গরম জলে, এবং সকালে উঠে খালি পেটে এই হরিতকি খেতে পারেন। তৃতীয়ত, আয়ুর্বেদে অনেক ওষুধ পাওয়া যায় যেগুলো হরিতকি অভয়ারিষ্ট নামে বাজারে পাওয়া যায়, অভয়া মোদক নামে বাজারে পাওয়া যায়। হরিতকির আরেকটি নাম হলো অভয়া। সেই হিসাবে কিন্তু সেইগুলি অবশ্যই কিন্তু এই যখন ওষুধগুলো খাবেন, অবশ্যই আপনার নিকটবর্তী একজন আয়ুর্বেদ চিকিৎসক, পাস করা আয়ুর্বেদ চিকিৎসকের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, এবং তার পরামর্শ অনুযায়ী তিনি আপনার দেহবল, আপনার অগ্নিবল অনুযায়ী তিনি আপনার ডোজ ঠিক করে দেবেন, এবং কোনটি আপনার খাওয়া উচিত, আপনার হরিতকির টুকরো খাওয়া উচিত কি পাউডার খাওয়া উচিত কি সিরাপ বেসে খাওয়া উচিত, সেটা উনি আপনাকে জানিয়ে দেবেন। যে চুল কি? চুল অস্থি ধাতুর উপধাতু।
অর্থাৎ আমাদের যে প্রকৃতিগতভাবে আমরা যে সপ্ত ধাতুর শরীর, আয়ুর্বেদ বলেছে আয়ুর্বেদে এই যে শরীর গঠন হয়েছে 7টা ধাতু দিয়ে। কি কি 7টা ধাতু? রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্র। আশ্চর্যজনক ভাবে যদি কোনো আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখ রয়েছে এটা বিশদভাবে, একটা ধাতু আরেকটা ধাতুতে পোষণ দেয়। কি রয়েছে? একটি শ্লোকে, শাস্ত্রীয় একটি শ্লোকে রয়েছে, রসাদ রক্তং প্রতি মাংসং মাংসং মেদ প্রজায়তে মেদ তু অস্থি তত মজ্জা মজ্জা শুক্রং তুজায়তে। একটি ধাতু আরেকটি ধাতুকে পোষণ যোগায়। তেমনি রূপেই প্রত্যেকটা ধাতুর একটি করে উপধাতু রয়েছে। তেমনি আমাদের অস্থি ধাতুর উপধাতু হলো চুল। কোনো মানুষের ক্ষেত্রে অস্থি ধাতুর যদি পুষ্টি না পায়, সেক্ষেত্রে তার চুল ওঠা এই ধরনের সমস্যা দেখা দেয়। তাহলে আমি প্রথমেই বলার, আজকে শুরুতেই বলেছিলাম, আমলকি একটি রসায়ন, আমলকি নিত্য সেবনীয় আহার। আমরা যদি সেই আমলকিকে রসায়ন হিসেবে আমরা যদি নিত্যদিন গ্রহণ করতে পারি, তার সঙ্গেই কিন্তু আমলকি আমরা তার উপকার আমরা কিন্তু পেতে পারবো। এবং তার সাথে যে চুল ওঠার সমস্যা, তাহলে অস্থি ধাতুকে আমরা যদি পুষ্টি যোগান করতে পারি, তাহলেই কিন্তু আমাদের চুল ওঠার যে সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে কেটে যাবে। এবার তাহলে কিভাবে ব্যবহার করব আমরা চুল ওঠার সমস্যার জন্য আমলকি? আপনি প্রথম কথা খেতে পারেন আমলকি, আমলকি লাগাতে পারেন। কি কি খেতে পারেন তার বিষয়ে আমি অলরেডি বলেছি। এছাড়াও আমলকি দিয়ে অনেকগুলি ওষুধ তৈরি হয়, যেগুলি অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত। দ্বিতীয়ত আসি লাগানোর জন্য। আমলকি পেস্ট হিসাবে বা আমলকিকে একদম প্রলেপ বানিয়ে সেটি মাথাতে প্রতি সপ্তাহে একদিন মাখা যেতে পারে। অবশ্যই কোনো একটি তেলের সাথে, যদি আমরা নারকেল তেলের সাথে মাখতে পারি, এটা একটি হতে পারে। দ্বিতীয়ত আমলকিকে আমরা সরস বা আমলকিকে আমরা পেস্ট বানিয়ে ওখানে নির্যাস আমরা তৈরি করতে পারি। এবং সেক্ষেত্রে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, আমলকির সাথে কিন্তু ওখানে লবণ বা এই ধরনের কিছু মেশানো যাবে না। মাথায় যখন আমরা মাখছি, আমলকি সরস, শুধুমাত্র আমলকি সরস ব্যবহার করতে হবে। আমলকিকে শুধুমাত্র পেস্ট বানিয়ে সেখান থেকে আমরা রসটা নিংড়ে নিতে পারি। স্নানের 1 ঘন্টা আগে মাথাতে আমরা মেখে নিতে পারি। তার সঙ্গে বড় জোর ব্যবহার করা যেতে পারে, অল্প পরিমাণে ধনে পাতা ব্যবহার করা যেতে পারে এইভাবে। এছাড়াও বাজারে আমলকি থেকে প্রচুর ধরনের তেল তৈরি করা হয়, সেগুলোও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটা কিন্তু ব্যবহার করা যেতে পারে। চুলের সমস্যা এভাবে কিন্তু আমলকি সারাতে সক্ষম। প্রথম কথা, বহেড়ার বীজ শ্বাসকষ্টের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঔষধ। সেক্ষেত্রে আমরা সাধারণত বীজের তেলকে সরাসরি না ব্যবহার করে আমরা সরাসরি বীজের গুঁড়ো, বহেড়ার যে বীজ রয়েছে তার বীজের গুঁড়োকে আমরা ব্যবহার করতে পারি মধুর সাথে। শ্বাসকষ্টে যাদের সমস্যা আছে, চিকিৎসক তার লক্ষণ অনুযায়ী তার সঙ্গে অন্যান্য পথ্য বা অন্যান্য ওষুধ দেন। সেক্ষেত্রে বহেড়ার বীজের চূর্ণ মধুর সাথে ব্যবহার করা যেতে পারে। প্রতিদিন 1 থেকে 2 বার নির্দিষ্ট তার লক্ষণ অনুযায়ী ব্যবহার করা যেতে পারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। দেখুন, এই ত্রিফলা গ্রহণ করা যেতে পারে একজন প্রাপ্তবয়স্ক মানুষের, মোটামুটি 18-19 বছর থেকে একদম বার্ধক্য পর্যন্ত নিত্যদিন খাওয়া যেতে পারে। কিন্তু তার মধ্যে প্রতিদিন ত্রিফলা না খেয়ে, ত্রিফলা একটি রসায়ন যেহেতু, নিত্যদিন গ্রহণ করা যেতে পারে খুব অল্প পরিমাণে। কিন্তু সেক্ষেত্রে কার কার ক্ষেত্রে নিষেধ আছে? প্রথম কথা আমরা বলি যে সাধারণ নিষেধাজ্ঞা হচ্ছে বালবৃদ্ধ গর্ভিণী, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু একদম ছোট শিশু বাচ্চাদের, অর্থাৎ 10 বছরের আমরা নিচের বাচ্চাদের ক্ষেত্রে নিত্যদিন ত্রিফলা গ্রহণ। গর্ভিণী প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে ত্রিফলা গ্রহণের ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা আছে। আর তৃতীয় ক্ষেত্রে যেটা বলা আছে, অতি বৃদ্ধ, সেক্ষেত্রে কিন্তু তার যদি কোনো পেটের সমস্যা থাকে, কোনো যদি রোগে আক্রান্ত হন, সেক্ষেত্রে অবশ্যই সাধারণ উপায়ে ত্রিফলা আমরা খেতে না বলি। তার যদি প্রয়োজন হয় অবশ্যই ত্রিফলা খাওয়া যেতে পারে। আমরা এই ত্রিফলাকে একসাথে যেটা খেতে পারি, আমরা পাউডার ফর্মে খেতে পারি। ত্রিফলা রসায়ন পাওয়া যায়, ত্রিফলা ঘি পাওয়া যায়।
এই বাজারে এগুলো কিন্তু ওষুধের আয়ুর্বেদের ক্ষেত্রে ত্রিফলা ঘি আমাদের ক্ষেত্রে চোখের জন্য খুবই উপকারী। ত্রিফলা ঘি হিসাবে বাজারে ত্রিফলা ঘৃতম নামে প্রচুর ওষুধ কোম্পানি বানায়। ত্রিফলা রসায়ন বাজারে পাওয়া যায়, ত্রিফলা চূর্ণ তো হামেশাই পাওয়া যায়। এছাড়াও যে আলাদা আলাদা করে অভয়ারিষ্ট আমলকি রসায়ন এগুলো নামেও কিন্তু বাজারে পাওয়া যায়। আর আমরা যেটা খেতে পারি সেটা ডোজ অবশ্যই বয়স এবং তার শারীরিক বল, তার অগ্নিবল অর্থাৎ তিনি কতটা হজম করতে পারছেন, তার শরীরের চেহারা কত, বয়স অনুযায়ী বয়স কত, এগুলো সংশ্লিষ্ট ডাক্তারবাবু, এবং একটা কথাই কিন্তু বলাটা ঠিক নয়, সংশ্লিষ্ট ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে তিনিই আপনার ডোজ ঠিক করে দিতে পারবেন। এবং অবশ্যই আপনার ত্রিফলা যেমন আমরা আসবরিষ্ট খেতে বলি, যে অভয়া যে আমি একটু আগে বলছিলাম অভয়ারিষ্ট আমরা খেতে বলি, অবশ্যই ভরা পেটে আসবরিষ্ট খাওয়ার নিদান দেওয়া রয়েছে। কখনো এই পাউডার সকালবেলা খালি পেটে খাওয়ার নিদান দেওয়া রয়েছে। ত্রিফলা ঘৃত আমরা সকালবেলা উঠে তখন আমরা ঘৃত পান করতে পারি, এইসব নিদান দেওয়া রয়েছে। কিন্তু নিজের থেকে বারবার অনুরোধ করছি, নিজের থেকে গ্রহণ করবেন না। আপনার পাশাপাশি কোনো একজন শিক্ষিত আয়ুর্বেদ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তবেই কিন্তু ত্রিফলা বা দেখুন ভেষজ অর্থাৎ ঔষধ, বিনা কারণে ঔষধ কিন্তু গ্রহণ করা ঠিক নয়। সেক্ষেত্রে সুস্থ যদি থাকতে চান অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি যে কোনো ওষুধ গ্রহণ করুন। ত্রিফলা এক কথায় একটি, প্রথম কথা রসায়ন, সেটি এক কথায় আমাদের শরীরে পুষ্টি যোগায়। এক কথায় এর মধ্যে যেহেতু দুটি পঞ্চরসযুক্ত আহার, অর্থাৎ আমাদেরকে যে প্রকৃতি সমস্ত রস আমি এক জায়গায় গ্রহণ করতে পারছি, খুবই অল্প পরিমাণে নিলেও কিন্তু সেটি শরীরে আমার সমস্ত ধাতুকে, এই যে রস রক্ত মাংস মেদ অস্থি মজ্জা শুক্র বললাম, সপ্ত ধাতুকে সে পুষ্টি যোগায়। আমার সারা শরীরে নার্ভকে সতেজ রাখে। আমাদের কখনো এটি মেধ্য রসায়নও, তাহলে এটি কখনো কখনো আমাদের ক্ষেত্রে আমাদের বুদ্ধিমত্তা বা এগুলোকেও সার্ভেশন রাখতে সাহায্য করে, আমাদের সাধারণ দুর্বলতাকেও কাটাতে সাহায্য করে। এই জন্যই ত্রিফলা গ্রহণ করা উচিত। তবে আমার ব্যক্তিগত মত এবং রোগীদের থেকে যেটুকু পেয়েছি, আপনি এর মধ্যে শুধুমাত্র আমলকি যদি প্রত্যেক দিন গ্রহণ করেন কোনো ব্যক্তি 365 দিনই, তিনি অনেক বেশি সুস্থ থাকতে পারবেন নিত্যদিন। কেন আমলকি নিজেই একটি নিত্য রসায়ন, নিত্য আহারের মধ্যে পড়ে। প্রতিদিন পুরো ত্রিফলা না খেয়ে নিত্যদিন আমলকি সেবন করুন।